আমার নাম রুমি, আর আমি একজন সাধারণ ঘরের বউ, যেমনটা হয়তো আপনারাও। সংসারের হাঁড়িকুড়ি, স্বামী, শ্বশুর শাশুড়ি এই নিয়েই আমার ছোট্ট জগৎ। কিন্তু জানেন তো, জীবনের গল্পগুলো সবসময় সহজ সরল হয় না। কিছু গল্প থাকে যা দিনের আলোর মতো সত্যি হলেও কাউকে বলা যায় না, শুধু নিজের বুকের ভেতর গোপন করে রাখতে হয়। আমার এই গল্পটা ঠিক তেমন একটা গোপন অধ্যায়। আমার জীবনের এই সত্যি ঘটনাটা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার আগে একটা কথা বলতেই হয়। যদি আপনাদের আমার মতো এমন আরও গোপন আর আবেগী গল্প শোনার আগ্রহ থাকে, তবে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থন পেলে এমন আরও অনেক না বলা কথা নিয়ে হাজির হব। এবার চলুন শুরু করি আমার জীবনের সেই অস্বস্তিকর ঘনিষ্ঠতার কাহিনী। তখন আমি আর আমার স্বামী সুমন বছর 4 সংসার গুছিয়ে সবে একটু সুখের মুখ দেখতে শুরু করেছি। সুমন ওর ছোটবেলার প্রেম, অনেকটা জোর করেই আমাদের বিয়ে হয়েছিল। ভালোবাসা ছিল, কিন্তু সেই ভালোবাসায় একটা আলগা ভাব সবসময়ই ছিল। সুমন মানুষটা কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকত। বাবার ব্যবসা, সেটাকেই ও এখন দেখছে। আমার শ্বশুর মশাই, মানে সুমনের বাবা, ছিলেন পুরো বাড়ির বটগাছ। ভীষণ কড়া আর রাশভারী মানুষ, তার কথাতেই সংসার চলত। একদিন মাঝরাতে হঠাৎ সব ওলটপালট হয়ে গেল। রাত প্রায় 2টো। একটা বিকট শব্দে ঘুম ভেঙে গেল আমার। দেখি শাশুড়িমা চিৎকার করছেন, ওগো, কি হলো তোমার? দৌড়ে গিয়ে দেখি শ্বশুরমশাই বিছানায় নিথর হয়ে পড়ে আছেন। ডান দিকটা যেন কেমন ভাঁজ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হল। জানা গেল মারাত্মক স্ট্রোক। বেঁচে ফিরলেন বটে, কিন্তু শরীরের এক পাশ একদম অসাড় হয়ে গেল। বিছানায় পড়ে গেলেন একেবারে। সুমন্ত অফিস আর ব্যবসা নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে কাহিল। শাশুড়ি মাও বয়স্ক মানুষ, সারা রাত জেগে সেবা করার মতো জোর তার নেই। এদিকে শ্বশুরমশাইকে দেখভালের জন্য সবসময় একজন দরকার। এই সময় এগিয়ে এলেন আমার ভাসুর, অর্থাৎ সুমনের বড় দাদা, বাবর। বাবরদা বরাবরই একটু চুপচাপ আর শান্ত প্রকৃতির মানুষ। সুমন যখন ছটফটে, বাবরদা ঠিক তার উল্টো। নিজের একটা ছোট চাকরি করতেন আর সংসার থেকে নিজেকে একটু গুটিয়েই রাখতেন। তিনি বললেন, চিন্তা করিস না মা, আমি আছি। অফিস থেকে ছুটি নিতে না পারলেও রাতের দিকটা আমি দেখব। আর আমি, দিনের বেলাটা আমার ওপর পড়ল পুরো দায়িত্ব। বাবরদা যখন কাজে যেতেন, তখন আমি, আর বাবরদা রাতে ফিরলে তিনি। এভাবেই শুরু হলো আমাদের দুজনের মধ্যে একটা নতুন রুটিন, একটা গোপন ভাগাভাগি। প্রথম প্রথম সবটাই স্বাভাবিক ছিল। অসুস্থ মানুষটাকে খাবার দেওয়া, ওষুধ খাওয়ানো, বাথরুমে নিয়ে যাওয়া, এসবের জন্য বাবরদা আর আমার সারাদিন একে অপরের কাছাকাছি থাকতেই হতো। কিন্তু পুরুষ মানুষ, তার ওপর ভাসুর, একটা দূরত্ব সবসময় বজায় রাখতাম। কিন্তু জানেন তো, রাতের পালাটা ছিল অন্যরকম। দিনের বেলায় সবাই থাকে, শাশুড়ি মাও থাকেন, কিন্তু রাত নামলে পরিস্থিতি পাল্টাত। সুমন তখন নিজের ঘরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত। বাবরদা অফিস থেকে ফিরে হাতমুখ ধুয়ে রাত 10টার পর শ্বশুরের ঘরে আসতেন। প্রথম রাতে বাবরদা যখন এলেন, তখন শ্বশুরমশাইকা তার ঘুমের ওষুধ খাইয়ে সবে শুইয়ে দিয়েছি। বাবরদা খাটের এক কোণে চুপ করে বসে থাকলেন। হঠাৎ বাবরদা খুব নিচু গলায় বললেন, রুমি, তুমিও খুব ক্লান্ত হয়েছ না? আমি পাশ ফিরে দাঁড়িয়েছিলাম, বললাম, না বাবরদা, ঠিক আছি। আসলে আমি ঠিক ছিলাম না। একটানা 2 মাস এভাবে চলতে চলতে ভেতরে ভেতরে আমি ভেঙে পড়ছিলাম। সুমন পাশে থেকেও নেই। ওর সঙ্গে ইদানিং কথা বলাও কমে গেছে। ঠিক তখনই শ্বশুরমশাই পাশ ফেরার চেষ্টা করলেন, হয়তো একটু অস্বস্তি হচ্ছিল। তার নিথর শরীরটাকে সাবধানে একটু উল্টে দিতে হতো। আমি আর বাবরদা দুজন মিলে খুব সাবধানে, প্রায় নিঃশ্বাস বন্ধ করে তাকে এক পাশে কাত করলাম। এই প্রথম বাবরদার হাত আমার হাতের খুব কাছে এলো। এত কাছে যেন একটা অজানা বিদ্যুৎ স্পর্শ করছে। তার শরীরে একটা তীব্র, পরিচিত পুরুষালী গন্ধ। আমার শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল। এই স্পর্শটা স্বাভাবিক, এটা তো সেবা, অথচ আমার বুকের ভেতর তখন ঢিপ ঢিপ করছিল। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখ দুটোকে চিনতে পারছিলাম না। কেন এমন হলো? কেন এই স্পর্শটা আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি জাগাল? আমি কি সুমনকে ঠকাচ্ছি? দিন যত যাচ্ছিল ততই আমাদের সম্পর্কের বাঁধনটা যেন একটা অন্য সুতোয় জড়াতে শুরু করল। সেটা প্রেমের বাঁধন নয়, আবার শুধু শ্রদ্ধারও নয়।
সেটা ছিল একটা অস্বস্তিকর শান্তির বন্ধন। একদিন বিকেলবেলা শ্বশুর মশাইকে ফিজিওথেরাপি করানো হচ্ছিল। আমি পাশে দাঁড়িয়ে বাবরদাকে সাহায্য করছিলাম। হঠাৎ বাবরদা বললেন, রুমি, এভাবে আর কতদিন চলবে? তুমি এত খাটাখাটনি করছ, সুমন তোমাকে কিছুই বলতে পারে না? তার এই প্রশ্নটা আমার ভেতরে থাকা অভিমানটাকে যেন উস্কে দিল। আমি চোখ তুলে বাবরদার দিকে তাকালাম। তার চোখে কোনো অভিযোগ ছিল না, ছিল গভীর সহমর্মিতা। সেই দৃষ্টিতে কি ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না। তবে সেই মুহূর্তের জন্য আমার মনে হল এই মানুষটা আমার ভেতরের কষ্টটা অনুভব করতে পারছে, যেটা সুমনও পারেনি। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু আমার চোখ দুটো জলে ভরে এলো। বাবরদা দ্রুত তার কাজ শেষ করলেন। তারপর হঠাৎ খুব সাবধানে, যেন কেউ না দেখে, তার একটা হাত বাড়িয়ে আমার কাঁধের ওপর রাখলেন। সেদিনের সেই স্পর্শটা ছিল শুধু সহানুভূতি, কিন্তু আমার ক্লান্ত শরীর যেন সেই স্পর্শের উষ্ণতাটাকে একটু বেশি করেই অনুভব করল। তোমার বিশ্রাম দরকার রুমি, তিনি নিচু গলায় বললেন। তুমি একটু ঘুমিয়ে নাও। এরপর থেকে এই ঘনিষ্ঠতা বাড়তে থাকল। যখনই আমরা দুজন একা হতাম তখন দুজনের চোখ কথা বলত। বাবরদা হয়তো খুব সাধারণভাবেই আমার দিকে তাকিয়ে আছেন, কিন্তু সেই দৃষ্টিতে কেমন যেন একটা আকুলতা লুকিয়ে থাকত। তিনি আমার মুখের দিকে এমনভাবে তাকিয়ে থাকতেন যেন আমার সব ক্লান্তি আর না বলা কথাগুলো তিনি কেবল চোখ দিয়েই পড়ে নিতে চাইছেন। একদিন রাতে ওষুধ খাওয়ানোর পর বাবরদা নিজের ঘরে যাচ্ছিলেন। করিডোরটা অন্ধকার। আমার গা থেকে হালকা শাড়ির আঁচলটা অসাবধানে নিচে পড়ে গেল। বাবরদা আচমকা থমকে দাঁড়িয়ে গেলেন। আমরা দুজন মুখোমুখি। আলো আধারিতে তার চোখ দুটো জলজল করছিল। তিনি মুহূর্তের জন্য আমার আঁচলটা ধরে তুলে দিলেন না, বরং আমার দিকে তাকিয়েই রইলেন। সেই নীরব দৃষ্টিটা আমার কাছে একটা ভুল ইশারা দিল। আমার শরীরের ভেতরে কোথাও যেন একটা চাপা উত্তেজনা তৈরি হল। নিঃশ্বাসটা ভারী হয়ে এলো। তিনি ধীরে ধীরে আমার আরও কাছে এগিয়ে এলেন। আমাদের মধ্যে আর কোনো কথা হল না, শুধু নীরবতা আর দুজনের ভারী শ্বাসপ্রশ্বাস। তার চোখ জোড়া আমার ঠোঁটের দিকে এক মুহূর্তের জন্য যেন আটকে গেল। আমার বুকটা কেঁপে উঠল। আমি জানি এটা ভুল, এটা ঘোর অন্যায়, তবুও যেন সেই মুহূর্তের জন্য এই নিষিদ্ধ আকর্ষণটা আমাকে চুম্বকের মতো টেনে নিচ্ছিল। হঠাৎ বাবরদা যেন ঘোর ভাঙলেন। নিজের হাতটা পেছনে টেনে একটু কাঁপানো গলায় বললেন, সাবধানে থেকো রুমি। তিনি দ্রুত চলে গেলেন, কিন্তু সেই মুহূর্তের নীরব ইশারা আমার ভেতরে একটা ঝড় তুলে দিল। রাতে আমার ঘুম ভাঙা ছিল। আমি বিছানায় এপাশ ওপাশ করছিলাম আর ভাবছিলাম, বাবরদা কি কিছু বলতে চেয়েও বলেননি, নাকি আমি ভুল বুঝেছি। কয়েকদিন পর পরিস্থিতিটা আরও জটিল হয়ে উঠল। বাবরদা বুঝতে পারছিলেন যে আমার চোখে তিনি আর শুধু ভাসুর নন, আর আমিও বুঝতে পারছিলাম তার মধ্যেও কিছু একটা কাজ করছে। আমাদের সম্পর্কটা এখন আর কেবল সেবা বা সহানুভূতির গণ্ডিতে নেই। এক দুপুরে রান্নাঘরে আমি একা ছিলাম। বাবরদা এসে দাঁড়ালেন দরজায়। রুমি, কাল রাতে বাবা খুব কষ্ট পাচ্ছিলেন। তিনি বললেন, হ্যাঁ বাবরদা, ওষুধটা বোধহয় আর কাজ করছে না। আমি উত্তর দিলাম। কথা বলতে বলতে তিনি আমার কাছে এগিয়ে এলেন। আমি তখন গরম কড়াই থেকে ভাজা তুলছিলাম। হঠাৎ আমার শাড়ির আঁচলটা অসাবধানে কড়াইয়ের কিনারে লেগে গেল। সাবধানে বলে বাবরদা প্রায় সঙ্গে সঙ্গে আমার দিকে হাত বাড়ালেন। কড়াইয়ে লাগলে বড় বিপদ হতে পারত, কিন্তু তিনি আমাকে বাঁচাতে গিয়ে যা করলেন তা ছিল আরও বিপজ্জনক। তার হাতটা আমার কোমরের পেছন দিকটা ছুঁয়ে গেল। মুহূর্তের জন্য তার শরীরের উষ্ণতা আমার শরীরে অনুভব হল। আমি ভয়ে আর উত্তেজনায় স্থবির হয়ে গেলাম। আমার ভেতরের উত্তেজনার স্রোত যেন বিদ্যুতের মতো সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমি দ্রুত সরে আসব তার আগেই বাবরদা তার হাতটা আমার পিঠের ওপর রাখলেন। সেই স্পর্শে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল যেন এক অব্যক্ত অধিকারবোধ। তিনি আমার খুব কাছে এসে দাঁড়ালেন, এত কাছে যে তার শ্বাস-প্রশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। আমার মাথাটা আপনা থেকেই তার বুকের দিকে একটু হেলে গেল। সেই মুহূর্তে আমার মনে হল আমার আর সুমনের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে, বাবরদা যেন সেই ফাঁকটা পূরণ করে দিতে চাইছেন। বাবরদা ফিসফিস করে বললেন, আমি তোমাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারি না রুমি। তার কথাগুলো আমার কানে নয়, বরং আমার হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছাল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই ঘনিষ্ঠতা, এই স্পর্শ, এটা উচিত নয় তা আমার মন বলছিল, কিন্তু আমার শরীর আর মন যেন এক অন্য খেলায় মেতে উঠেছে।
আমি চোখ খুললাম। আমাদের দুজনের চোখ এখন একে অপরের দিকে স্থির। চোখের গভীরে সেই গোপন আকুলতা। তিনি খুব ধীরে, যেন প্রতিটা মুহূর্তের সুখ উপভোগ করে, তার হাতটা আমার পিঠ থেকে নামিয়ে আনলেন আমার কোমরের দিকে। আমার ভেতরের আকাঙ্ক্ষা যেন আর কোনো বাধা মানছিল না। আমার শরীরটা তার শরীরের আরও কাছে চেপে এলো। হঠাৎ দরজায় পায়ের আওয়াজ হল। শাশুড়ি মা আসছেন। যেন একটা ঘুম ভাঙল আমাদের। বাবরদা দ্রুত নিজেকে সামলে নিলেন। আমার কোমর কেটে তার হাতটা সরে গেল। মাত্র কয়েক সেকেন্ডের সেই মুহূর্তটা যেন সারা জীবন ধরে আমার ভেতরে রয়ে গেল। আমি কাপা হাতে কড়াইয়ের কাজ শেষ করলাম। বাবরদা একটা সাধারণ হাসি দিয়ে বললেন, আমি বাবার কাছে যাচ্ছি, তুমি এসে তাকে খাইয়ে দিও। কিন্তু সেই মুহূর্তে আমাদের দুজনের নীরবতা ছিল হাজার কথার চেয়েও ভারী। আমরা দুজনেই জানতাম বাবরদা আমার হাত ধরে ফেললেন। বিশ্বাস করো রুমি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। যখন থেকে তুমি এই বাড়িতে এসেছ তখন থেকেই আমি তোমার জন্য। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। এই ভালোবাসা তো কোনো সামাজিক মর্যাদা পাবে না বাবরদা। এটা একটা অবৈধ সম্পর্ক, যা শুরু হয়েছে মিথ্যা আর ব্ল্যাকমেল দিয়ে। আমি আর এই বোঝা বইতে পারব না। সেদিন রাতে আমি সুমনের কাছে গেলাম। সব কথা খুলে বলার সাহস আমার হল না। শুধু সুমনের বুকে মাথা রেখে অনেক কাঁদরাম। সুমন আমাকে জড়িয়ে ধরল। সে শুধু বলল, তুমি খুব ক্লান্ত রুমি, একটু ঘুমিয়ে নাও। আমি জানতাম এই ঘটনা, এই অবৈধ সম্পর্ক, এর কোনো সামাজিক স্বীকৃতি নেই। এই সম্পর্ক আমাকে ভেতরে ভেতরে গ্রাস করছিল। আমি বুঝতে পারছিলাম বাবরদার ফাঁদে আমি পা দিয়েছি, আর সেই ফাঁদ থেকে সহজে বেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয়। কারণ বাবরদার চোখে যে কামনা ছিল তা হয়তো সুমনের ভালোবাসার থেকেও বেশি তীব্র ছিল। গল্পটা এখানেই শেষ নয়। বাবরদা এখনও এই বাড়িতে আছেন, আর আমার দিকে যখনই তার চোখ পড়ে তখনই আমার ভেতরে সেই নিষিদ্ধ মুহূর্তগুলো যেন জেগে ওঠে। আমি জানি আমি হয়তো একদিন এই সম্পর্কের জালে আবার জড়িয়ে যাব। হয়তো সেটাই নিয়তি।